মাধ্যমিক পরীক্ষায় 2-এর দাগে 6টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন থাকে, যার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে শূন্যস্থান পূরণের জন্য মোট নাম্বার থাকে বা টোটাল নাম্বার থাকে 1 × 5 = 5। চলো আমরা মাধ্যমিকের যে ধরনের শূন্যস্থান পূরণ থাকে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। 2-এর দাগের শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটি অর্থাৎ 1-এর দাগের অঙ্কটি হলো অংশীদারি কারবার ড্যাশ ধরনের। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। অংশীদারি কারবার 2 ধরনের। প্রথমটি হলো সরল অংশীদারি কারবার বা সিম্পল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার বলতে আমরা বুঝি যে অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারিগণ অর্থাৎ ওই ব্যবসাটি যারা যারা করছে তারা ওই ব্যবসায় যে মূলধন বা টাকা বিনিয়োগ করেছে সেই টাকাটি সবার সমান সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে। অর্থাৎ হয় টাকাটি সবাই 1 বছরের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে, বা 2 বছরের জন্য সবাই নিয়োজিত করেছে, বা 3 বছরের জন্য সবাই নিয়োজিত করেছে। অর্থাৎ সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারিগণ ব্যবসাটিতে যে মূলধন বা যে টাকা নিয়োগ করেছে সেটি সবাই সমান সময়ের জন্য নিয়োগ করেছে। দ্বিতীয়টি হলো মিশ্র বা কম্পাউন্ড অংশীদারি কারবার। এই ধরনের অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারিগণ ব্যবসাটিতে মূলধন সমান সময়ের জন্য বিনিয়োগ করে না বা নিয়োগ করে না। যেমন ধরো কেউ হয়তো 2 বছরের জন্য নিয়োগ করেছে, কেউ হয়তো 5 বছরের জন্য নিয়োগ করেছে, কেউ আবার 6 মাস পর কিছু টাকা ব্যবসা থেকে তুলে নিল, কেউ হয়তো 6 মাস পর ব্যবসাতে আরও কিছু টাকা দিল। তাহলে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। তাহলে এক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণে কি বসবে না, শূন্যস্থানে বসবে 2। অংশীদারি কারবার 2 ধরনের। 2-এর দাগের 2-এর প্রশ্নটি হলো √3 - 7 এর অনুবন্ধীকরণী ড্যাশ, অর্থাৎ √3 - 7 এর কনজুগেট কত হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো অনুবন্ধীকরণী কিভাবে নির্ণয় করে। আমি বলছি 2 + √3 এর অনুবন্ধী কত হবে। অনুবন্ধী নির্ণয় করতে গেলে সবার প্রথমে তুমি রুট যুক্ত টার্মটি দেখবে। এখানে দেখতে পাচ্ছি আমরা রুট যুক্ত টার্মটি হলো √3। তারপর তুমি দেখবে তার আগের চিহ্নটি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি √3 এর আগের চিহ্নটি প্লাস। অনুবন্ধীর ক্ষেত্রে এই রুট যুক্ত টার্মের আগের চিহ্নটি পাল্টে যাবে, অর্থাৎ প্লাস থাকলে কি হবে মাইনাস, আর মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে √3 এর আগের চিহ্নটি হচ্ছে প্লাস, তাহলে অনুবন্ধীকরণটি হবে এর 2 - √3। দেখো √3 আগের চিহ্নটি আমার প্লাস ছিল, এখানে আমার কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো যে 2 + √3 এর অনুবন্ধী হলো 2 - √3। আবার দেখো √5 + 9 এর অনুবন্ধী কত হবে। তোমরা পরীক্ষার হলে কি করে দাও না, √5 + 9 এর অনুবন্ধী হলো √5 - 9। তোমরা এই মাঝের চিহ্নটা পরিবর্তন করে দাও। এটা কিন্তু ভুল হলো। কেন ভুল হলো? কারণ আমি তোমাদের বললাম যে অনুবন্ধী মানে কার আগের চিহ্নটি পরিবর্তন হবে, রুটের আগের চিহ্নটি পরিবর্তন হবে। এখানে দেখো রুট যুক্ত টার্ম হচ্ছে √5, এর আগের চিহ্ন কত আছে, কিছু নেই, মানে সেটা প্লাস চিহ্ন আছে। তাহলে অনুবন্ধীর ক্ষেত্রে √5 এর আগে কত চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসবে। অর্থাৎ √5 + 9 এর অনুবন্ধী হবে -√5 + 9। তাহলে √3 - 7 এর অনুবন্ধীকরণে কত হবে, √3 - 7 এর অনুবন্ধী হবে। দেখো এখানে √3 আগের চিহ্নটি আছে প্লাস, তাহলে এই আগের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হবে, অনুবন্ধীর ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে আমরা বলবো যে √3 - 7 এর অনুবন্ধীকরণী -√3 - 7। 2-এর দাগের 3-এর প্রশ্নটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ড্যাশ। আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABC। এরপর এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করলাম। তোমরা যদি একটি সমকোণী ত্রিভুজ এঁকে যদি একটি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে দেখবে সমকোণী ত্রিভুজটি অতিভুজ
যেটা সেটাই হবে ওই পরিবৃত্তটির ব্যাস বা ডায়ামিটার। তাহলে এখানে এই পরিবৃত্তটির ব্যাস বা ডায়ামিটার হলো বিসি। তাহলে এই পরিবৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বিসি এর অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হবে BC/2। এবার আমরা যদি এই বিসি এর একটি মধ্যবিন্দু নিই, যার নাম দিলাম ও, তাহলে এই ও বিন্দুটি হলো এই পরিবৃত্তটির কেন্দ্র। কারণ যেহেতু বিসি পরিবৃত্তটির ব্যাস বা ডায়ামিটার, আমরা জানি যে ডায়ামিটারের মধ্যবিন্দুটি হলো যে কোনো বৃত্তের কেন্দ্র বা সেন্টার। তাহলে আমরা লিখতে পারি বিসি হলো অতিভুজ যা পরিবৃত্তটির ব্যাস, এবং ও হলো পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে না, সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস বা ডায়ামিটারও লিখতে পারো তুমি। 2 দাগের 4 প্রশ্নটি হলো 1+2 sin θ × cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই ড্যাশ। আমরা এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্রের প্রয়োজন সেটি প্রথমেই জেনে নেব। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এবার যে রাশিটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে 1+2 sin θ cos θ, সেটাকে আমরা প্রথমে লিখে ফেলি। এরপর আমরা এই 1 এর পরিবর্তে কি বসাতে পারবো? আমরা এই 1 এর পরিবর্তে বসাতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি এই 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানেই হচ্ছে 1। তারপরে যেমন +2 sin θ × cos θ ছিল, সেটা লিখে ফেললাম +2 sin θ × cos θ। এবার যদি আমরা এই sin থিটাকে a আর cos থিটাকে b ধরে নিই, তাহলে এই রাশিটি আমার কি দাঁড়ালো দেখো। তাহলে এই রাশিটি আমার দাঁড়িয়ে গেল দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab = আমরা লিখতে পারবো এটা মানেই a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে a মানে হচ্ছে sin থিটা প্লাস b মানে হচ্ছে cos থিটা তার স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি sin থিটা প্লাস cos থিটা তার স্কয়ার। তাহলে 1+2 sin θ × cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পেলাম sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার। তাহলে শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানে বসবে sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার। 2 দাগের 5 প্রশ্নটি হলো একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমে একটি চোঙ অঙ্কন করলাম। আমরা জানি যে কোনো চোঙের প্রান্তদ্বয় হচ্ছে বৃত্তাকার। আমরা বৃত্তাকার অংশের কেন্দ্র অঙ্কন করলাম, তারপর ব্যাসার্ধ অঙ্কন করলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম r একক। এরপর আমরা চোঙের উচ্চতা ধরে নিলাম হচ্ছে h। তাহলে আমরা বলতে পারবো চোঙের আয়তন বা ভলিউম = πr²h ঘন একক। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রশ্নটি বলছে একটা চোঙ ছিল, দিয়ে সেই চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে ডবল করে দিল, দ্বিগুণ করে দিল। তাহলে আয়তনটা কতটা বাড়লো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে ধরি চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। প্রাথমিক অবস্থায় চোঙের আয়তন, অর্থাৎ চোঙের ব্যাসার্ধটা যখন r আর উচ্চতাটা h, তখন আয়তন v = আমরা লিখতে পারবো πr²h ঘন একক। এরপর আমরা লিখব পরের অবস্থায় চোঙের আয়তন v ড্যাশ = পরের অবস্থায় মানে তোমাকে দেখো কি বলেছে, না চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাটা কি করে দিয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যা ছিল সেখান থেকে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতাটা ডবল করে দিয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় যে আয়তন ছিল তার থেকে পরে আয়তন কত গুণ বৃদ্ধি পেল সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো পরের অবস্থায় চোঙের আয়তন v ড্যাশ = আমরা লিখতে পারবো
ব্যাসার্ধের মান কত হয়েছে? না বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে ব্যাসার্ধ আগে ছিল আর একক, তাহলে এখন ব্যাসার্ধ হয়ে যাবে আর এর দ্বিগুণ মানে 2r একক। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো পাই আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো 2r তার স্কোয়ার ইন্টু উচ্চতাটাও বলেছে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আগে উচ্চতা ছিল h, তাহলে এখন উচ্চতা হবে 2h, তাহলে আমরা লিখবো হচ্ছে ইন্টু 2h ঘন একক। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 2 স্কোয়ার মানে 4, আর এই 2 যদি আমরা গুণ করি তাহলে পাবো 8, তাহলে আমরা ফাইনালি পাবো ইকুয়াল টু 8 পাই আর স্কোয়ার h ঘন একক। এবার দেখো প্রাথমিক অবস্থায় আয়তন ছিল পাই আর স্কোয়ার h ঘন একক, আর পরে আয়তন হয়ে গেল 8 পাই আর স্কোয়ার h ঘন একক। তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পেল? আয়তন 8 গুণ বৃদ্ধি পেল। তাহলে আমাদের এই শূন্য স্থানে বসবে 8 গুণ। দেখো এরপরে আমরা এরকম ভাবে লিখে 8ও পেতে পারি। 8 গুণ বৃদ্ধি কিভাবে পেলো সেটা দেখো। দেখো এখানে বলেছে কিন্তু কত গুণ বৃদ্ধি পেল, এখানে কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি পেল সেটা কিন্তু বলেনি। এখানে তোমরা খুব গন্ডগোল করো। তাহলে এখানে কত গুণ বৃদ্ধি পেল, পার্সেন্টেজ বললে অন্যভাবে ক্যালকুলেশন হতো, কিন্তু যেহেতু এখানে কত গুণ বৃদ্ধি পেল বলেছে, তাই প্রথমে পরের যে আয়তনটা, পরের আয়তন কত ভি ড্যাশ, সেটা আমরা প্রথমে লিখব বাই প্রথমের আয়তনটা ভি লিখব। তাহলে আমরা লিখি অতএব ভি ড্যাশ বাই ভি ইকুয়াল টু ভি ড্যাশ এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 8 পাই আর স্কোয়ার এইচ, ভি এর মান হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ আমাদের কেটে গেল, তাহলে আমাদের থাকলো কত 8/1। এবার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ ভি ড্যাশ ইকুয়াল টু 8v। তাহলে দেখো পরের যে আয়তন ভি ড্যাশ সেটা প্রাথমিক আয়তনের কত গুণ? 8 গুণ, কারণ ভি এর সাথে তোমার 8 গুণ করলে তবে তুমি ভি ড্যাশ পাচ্ছ। তাহলে এক্ষেত্রে কি হলো না, চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? না 8 গুণ বৃদ্ধি পাবে। 2 এর দাগের 6 প্রশ্নটি হলো 2 ধরনের ওজাইভ এর ছেদবিন্দুর ভুজকে বলে ড্যাশ। চলো আমরা প্রথমে একটি নোট পড়ে নিই। এখানে একটি লেখচিত্র দেখতে পাচ্ছ যেখানে ক্ষুদ্রতর এবং বৃহত্তর সূচকে দুটি ওজাইভ অঙ্কন করা আছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে মূল বিন্দু ও থেকে তোমাকে এম পর্যন্ত যেতে হবে এক্স অক্ষ বরাবর, তারপর এম থেকে পি বিন্দু পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তাহলে তুমি পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। তাহলে এখানে দেখো যে ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা কত একক? ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 30 একক, আর এম থেকে পি পর্যন্ত এই দূরত্বটা কত হচ্ছে? না এম থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে দেখো 50 একক। তাহলে আমরা বলবো পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 30,50। আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক দ্বয়ের প্রথমটিকে বলা হয়ে থাকে ভুজ বা এক্স স্থানাঙ্ক, আর দ্বিতীয়টিকে বলা হয়ে থাকে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, ভুজ বা এক্স স্থানাঙ্ককে বলে মধ্যমা। এক্ষেত্রে কিন্তু হ্যাঁ সবসময় নয়, মানে দুটি ওজাইভ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ বা এক্স স্থানাঙ্ককে বলে মধ্যমা বা মিডিয়ান। তাহলে এখানে মধ্যমা হলো 30। তাহলে তোমরা কি মনে রাখবে না, ক্ষুদ্রতর এবং বৃহত্তর সূচকে ওজাইভ অঙ্কন করলে তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজকেই বলা হয়ে থাকে মধ্যমা। তাহলে চলো দেখি আমাদের শূন্যস্থানে সঠিক উত্তর কি বসবে। না 2 ধরনের ওজাইভ এর ছেদবিন্দুর ভুজকে বলে ড্যাশ। কি বলে? না বলে হচ্ছে মধ্যমা বা মিডিয়ান।